নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। যেই মানুষটির অপেক্ষায় আপনারা দীর্ঘক্ষণ বসে থাকেন এবং আমার মনে হয় সেই আশাটা অনেকটাই সেটা দূরীভূত হয়। তার কারণ আমাদের জীবনের তো প্রচুর প্রচুর অসংখ্য সমস্যা। সেই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, এটাই হলো সবচেয়ে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে যদি আমরা চলতে পারি প্রথম থেকেই, তাহলে মনে হয় এই প্রশ্নবোধক চিহ্নটা আমাদের জীবনে আসে না। আমরা জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতেই পারি, সুখ শান্তি সমৃদ্ধিকে নিয়েই আমরা এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা এবং সেই বিশ্বাস নিয়েই কিন্তু আমাদের পথ চলা এই অনুষ্ঠানটি কল্পতরু অনুষ্ঠান। যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যেই মানুষটির পরিচয়টাই তার পরিচয়, তার মানে এতটাই তিনি জনপ্রিয় মানুষের কাছে, তার কাজ দিয়ে কর্ম দিয়ে তিনি কিন্তু মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনাদের কাছেও তো আমাদের সেটাই যে একটু নতুন ধরনের অনুষ্ঠান, একটু নতুনত্ব, একটু আলাদা ধরনের এক্সেপশনাল অনুষ্ঠান। তখন আপনাদের প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের প্রশ্নকে উত্তরের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই, যেটা আপনারা হয়তো আপনাদের অবচেতন মনের মধ্যে রেখে দেন, ভেতরে রেখে দেন যে এই প্রশ্নগুলোকে করব, আদৌ সেটা কি জানতে পারবো? নিশ্চয়ই পারবেন। তখন দাদা কিন্তু সেইভাবে আপনাদের একটা গাইডলাইন্স দেন এবং সেইভাবে প্রশ্নের উত্তর দিয়ে মানুষকে সমৃদ্ধ করেন এবং ভালো আছেন মানুষ। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু কৃষ্ণমূর্তি এবং সনাতন জ্যোতিষ এবং একজন সুদক্ষ বাস্তুবিদ, বিশেষজ্ঞ, জ্যোতিষ বিশেষজ্ঞ এবং হস্তরেখাবিদ। এবং তার সঙ্গে কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে, নিউ দিল্লি থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব। সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই এবং তার সঙ্গে তিনি বিজ্ঞানসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট। কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের জীবনের কথা। এবং তিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চার, জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষে পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী। সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই, জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়কে, যিনি কিন্তু তার একাডেমিক কেরিয়ারটাও আমি একটু জানিয়ে দিচ্ছি। যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষবিদ্যা বাচস্পতি এবং জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট। 2024-এ তিনি কিন্তু HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত হয়েছেন এবং তার সঙ্গে তিনি কিন্তু বঙ্গ জ্যোতিষ রত্ন 2026-এ পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন HBT থেকে। এটাও কিন্তু আমাদের পরম প্রাপ্তি। সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই। আজকেও যখন আমাদের সঙ্গে তিনি রয়েছেন, আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, সরাসরি তার কাছে চলে যাব। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন সঠিক। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানি, মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন দীর্ঘ প্রায় 15 বছর ধরে, অর্থাৎ বহুদিন থেকে। অর্থাৎ গ্লোব টিভি যে জন্মলগ্ন, সেই জন্মলগ্ন থেকে আমি কিন্তু বসছি। তো অবশ্যই আপনাদের অনেক শুভেচ্ছা ভালোবাসাতে। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। কিন্তু যাদের কথা না বললেই নয়, আজকে অনুষ্ঠানটা যে আপনারা দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, যাদের সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠানটা করা অসম্ভব। তারা ক্যামেরার পেছনে থেকে আমাদের অনেক সহযোগিতা করেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠাদের দিকে অনেক শুভেচ্ছা জানাই এবং চ্যানেলের কর্তৃপক্ষের শুভেচ্ছা। দর্শক বন্ধু, তো আজকে আমার আলোচনাটা থাকবে আপনাদের বিষয়ভিত্তিক। আপনাদের ফোন নেব, আপনারা যেরকমভাবে আমাকে জ্যোতিষ নিয়ে আলোচনা পাঠান, সেই নিয়ে আমি আলোচনা কিন্তু করব। দিদি বল, তোমার কি আজকে রিকোয়েস্ট রয়েছে? সেই মতো আমি আলোচনা শুরু করব। কিন্তু আমার তুলে ধরতেই হবে, তার কারণ আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ যে জিজ্ঞাসাটি রেখেছে। বলার আগে একটু বলে নিই, আজকে কন্ট্রোলে যারা রয়েছে একটু ফোনও দিও, ফোনেও কথা বলবো, তার সঙ্গে আমাদের আলোচনাও চলবে। 3টে থেকে 4টে ফোন নেব আজকে, ঠিক আছে? একদম, আমরা ফোনও নেব অবশ্যই, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনাও রাখবো। বহু মানুষের অভিযোগ আমি ফোন নিই না বেশি, যে আলোচনাটা বেশি থাকে আমাদের। তো অবশ্যই আপনাদের ফোনও নেব, আলোচনাও করব। আচ্ছা, আমরা কি প্রথমে ফোনটা নিয়ে নিই, তারপরে নিশ্চয়ই বহু মানুষের একটা রিকোয়েস্ট রেখেছে। সুব্রত বাবু ফোন খুব কম নেন, 1টা থেকে 2টো। আমি চেষ্টা করছি আজকে 3টে থেকে 4টে ফোন নেব। আজকে অবশ্যই নেব, তোমার আপনাদের আশাটা নিশ্চয়ই পূরণ হবে আজকে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হুগলি থেকে অজয় ঘোষ বলছি। একটু আমি আমার বিষয় জানতে চাবো। আচ্ছা, বেশ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। বলুন আপনার সম্বন্ধে ডেটা পাচ্ছেন। নমস্কার, বলুন দাদা। বলুন জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985।
1 জানুয়ারি 1985, তাই তো? সময়টা বলতে হবে। 8:10 হুগলি। রাত্রি 8:10 হুগলি। রাত্রি 8:10। জন্মস্থান হুগলি, তাই তো? আচ্ছা, হুগলি। কি বিষয় জানবেন? কিন্তু বিয়ে নিয়ে গেল, এত ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, কত নাগাদ ভালো হবে ব্যবসাটা? আচ্ছা আচ্ছা, বেশ, আমি বলে দিচ্ছি আপনার। আচ্ছা আচ্ছা, প্রথমেতে বলি দাদা, জন্মছকগতভাবে কিছু কিছু জিনিস কিন্তু আপনার জন্মছকগতভাবে দেখতে পাচ্ছি। কর্মজীবন নিয়ে কি কিছু সমস্যায় ভুগছেন? হ্যাঁ স্যার, কর্মজীবনে খুব সমস্যায় ভুগছে। আচ্ছা, কর্মজীবন নিয়ে এই যে সমস্যায় ভুগছেন, এটা ধরুন আজকে থেকে নয়, কিন্তু এটা বিগত বহুদিন থেকে কিন্তু এই বিষয়টা চলছে, বুঝতে পারছেন তো? কারণ জন্মছকগতভাবে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার যা রুলিং প্ল্যানেট পঞ্চমপতি এবং নবমপতি যথেষ্ট ভালো, আপনি যথেষ্ট পরিমাণে লেবোরিয়াস, আপনার মধ্যে কোনো কিছু কাজ করার যথেষ্ট পরিমাণে যোগ্যতা রয়েছে, কিন্তু কাজের জায়গায় যে গ্রোথটা দরকার সেটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? না, হচ্ছে না। আপনি কি করছেন, মানে চাকরি করছেন না ব্যবসা করছেন এখন? স্যার আমার ব্যবসা আছে। ব্যবসা করছেন। এবার যেটা বলি যে আপনি কি কোনো প্রোডাক্টের কোনো ব্যবসা করছেন, মানে খাদ্য বা এই ধরনের কোনো কিছু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খাদ্য জাতীয়। এবার এই যে বিষয়টা আমি কেন বললাম যে কোনো প্রোডাক্ট বা খাদ্য জাতীয়, কারণ দেখুন খাদ্য জাতীয় যে কোনো ক্ষেত্রে আমাদের লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবকে বোঝায়, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে আপনি দ্বিতীয় পতির অধিপতি গ্রহের আন্ডারে আপনি খাদ্য ব্যবসা করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আপনি প্রথম থেকেই করছেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার এই ব্যবসাটা আপনাকে নবমপতি বা ভাগ্যের জায়গা আপনাকে সাথ দিচ্ছে না, অর্থাৎ দ্বিতীয় পতির সঙ্গে নবমপতির সংযুক্তিকরণটা নেই। এই জন্য দেখা যাচ্ছে কি বিজনেসে কিন্তু গ্রোথ হচ্ছে না। আপনাকে আমি যেটা বলে দিচ্ছি, আপনি খাদ্যের পাশাপাশি আপনি কোনো কিছু কসমেটিক বা ইলেকট্রনিক্স এই ধরনের কোনো কিছু গুডস, বুঝতে পেরেছেন তো? খাদ্যের যে বিজনেসটা করছেন তার পাশাপাশি ইলেকট্রনিক্স গুডস বা পোশাক, বুঝতে পেরেছেন? আর সেই সঙ্গে হচ্ছে প্রসাধনী দ্রব্য, এটাকে একটুখানি আপনি ব্যবসার সঙ্গে অ্যাড করুন, বুঝতে পারলাম? তাহলে কি হবে, দ্বিতীয় পতি নবমপতির কম্বিনেশন, অর্থাৎ আমরা প্রত্যেকেই যে কর্মজগতে কাজ করছি, আমাদের কাজের ক্ষেত্রে আমাদের জন্মছকগতভাবে কোন কাজটা করলে আমার কর্মজীবনে উন্নতি ঘটবে, সেটা আমার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় নবম দশমের একটা সংযুক্তিকরণ দরকার। সেটা আপনার জন্মছকগতভাবে দ্বিতীয় ভাবের অধিপতি খাদ্য জাতীয় বা প্রোডাক্টের কোনো ব্যবসা করছেন, কিন্তু এইটাতে আপনার উন্নতি যে লেভেলে হচ্ছে, আপনি যদি এটার পাশাপাশি আরও কিছু ব্যবসাটাকে একটু বাড়াতে চান, এই প্রোডাক্টগুলোর উপর একটুখানি কনসেপ্ট করুন, মানে একটুখানি চেঞ্জ করে নিন। আপনার যেটা আছে সেটা থাকুক, সেটা হবে, অবশ্যই হবে, কারণ আমি জন্মছক দেখে সেটা বুঝতে পারলাম এটা আপনার হবে। কিন্তু নবম ভাব আপনার ভাগ্যস্থান দ্বিতীয় পতি, অর্থাৎ অর্থর ভাগ্য, এটা যতক্ষণ না সাথ দিচ্ছে, আপনি সেই লাভবান বা অর্থনৈতিক জীবনে যেভাবে খাটছেন বা কর্মজীবীভাবে খাটছেন, অর্থ রোজগারটা কিন্তু সেইভাবে হচ্ছে না, বুঝতে পেরেছেন? ফার্স্ট এই একটা বিষয়, তাহলে বিষয়টা বোঝা গেল। সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি একটু শরীরের প্রতি যত্ন নেবেন। আপনি একটু যদি দেখেন আপনার মেদ কিন্তু বাড়বে প্রচণ্ড পরিমাণে, এবং বিভিন্ন ধরনের পেটের সমস্যা, হ্যাঁ, লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলোতে আপনি কিন্তু বেশি পরিমাণে ভুগবেন। আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে লগ্নপতির সঙ্গে অষ্টমের সংযুক্তিকরণ। আপনাকে নিয়মিত একটু শরীরচর্চা করা, একটু সকালে উঠে মর্নিং ওয়াক করা, বুঝতে পেরেছেন তো? মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে একটু কম খাওয়া, প্রোটিন জাতীয় খাবারগুলোকে একটু বেশি পরিমাণে খাওয়া, এইটাকে একটু করে নজর দেবেন ভালো করে, তাহলে আপনার শরীরটাও ভালো থাকবে, বুঝতে পেরেছেন? শরীর নিয়ে ভয়ের কিছু নেই, কিন্তু আপনার গ্যাস বা দেখবেন মেদ বেড়ে যাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, এই ধরনের একটা সমস্যায় কিন্তু ভুগবেন, এবং পরবর্তী ক্ষেত্রে এই বিষয়টা আস্তে 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 আপনার কিন্তু ব্লাড প্রেশার বা মধুমেহ, যেটাকে আমাদের বলা হয় সুগার, এই ধরনের জায়গায় কিন্তু আসতে পারে। তো সেইগুলোকে একটু যে এখন থেকে যদি কন্ট্রোল করতে পারেন, যেহেতু আপনার বয়সটা খুব একটা হয়নি, তো সেক্ষেত্রে এইটাকে যদি কন্ট্রোল করে নিতে পারেন, আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন, ঠিক আছে? বিজনেসের যে জায়গাগুলো বললাম সেটাকে নিয়ে চেষ্টা করুন। আরও যদি কিছু ডিটেলস জানতে হয়, কারণ আপনার জন্মছকে অনেক ভালো ভালো জায়গা রয়েছে, 2026-এর অক্টোবরের পর থেকে আপনার ভাগ্যে কিন্তু কিছু পরিবর্তন আসতে চলেছে রাশিগতভাবে, সেটাকে অ্যাপসেট করার চেষ্টা করুন। আর কিছু প্রতিকার রয়েছে, আপনি যদি পারেন চন্দ্রের একটা প্রতিকার করাবেন, শনির একটা প্রতিকার করাবেন, ঠিক আছে? চন্দ্রের জন্য মুক্ত এবং শনির জন্য ইন্দ্রনীলা, আর যদি নীলা নিতে পারেন তাহলে এই মুহূর্তে একটা এমেথিস্ট মধ্যমাতে পড়ুন, আর একটা মুক্ত হচ্ছে যদি পারেন একটা বার্মিস মুক্ত যদি পারেন আপনি একটা তর্জনীতে পড়ুন রূপো দিয়ে, ঠিক আছে? আরও যদি ডিটেলস জানতে হয় পরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, বা আপনার কোনো প্রিয় বন্ধু জ্যোতিষের সঙ্গে আপনি যোগাযোগ করে নিতে পারেন।
ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বার রয়েছে, তবু আমি একটু বলে দিচ্ছি চেম্বারগুলো, একটু দাদার চেম্বারগুলো বলে দিচ্ছি। সোমবারে আপনারা শ্যামবাজারে পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত পাচ্ছেন, রবিবার পাচ্ছেন এবং মঙ্গলবারেও পেয়ে যাচ্ছেন, গড়িয়াতে পাচ্ছেন, নাকতলাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং প্রথম উইক এবং শেষ সপ্তাহ, শেষ উইকে আপনারা বুধবার পেয়ে যাচ্ছেন দুর্গাপুর এবং বর্ধমানে বন্ধুরা পাচ্ছেন, এবং বৃহস্পতিবার নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এবং ব্যারাকপুরেও আপনারা 5টা থেকে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। শুক্রবার পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এবং শনিবারে হাওড়া বালিতে পাচ্ছেন দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এবং শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন প্রত্যেক মাসের 8 থেকে 14 তারিখ পর্যন্ত। লোকেশনটা এক্সাক্ট আমি জানিয়ে দিচ্ছি, সেবক মোড় রত্ন ভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন। আপনারা প্লিজ এগুলো সব নোট ডাউন করুন, লিখে রাখুন এবং আপনাদের সেই রকম ভাবে আপনারা পৌঁছে যান। এবং শিলিগুড়িতে আবারও কিন্তু আপনারা 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পেয়ে যাচ্ছেন সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে প্রতি মাসে বন্ধুরা পাচ্ছেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে 2টি নাম্বার রয়েছে, দেখুন আপনারা 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দিলাম আপনাদের। SMS এর মাধ্যমেও আপনারা আপনাদের বিস্তরভাবে জানাতে পারেন, নিশ্চয়ই তার রেসপন্স পাবেন। একজন বন্ধু রয়েছেন, ফোনটা আমি নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা আজকে যে আলোচনা সেটাতে আমরা যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি আমার নাতির জন্য। আচ্ছা, নাতনির জন্য জানতে চাইছেন? নাতি না নাতনি? হ্যাঁ নাতির জন্য। আচ্ছা বলুন। রূপম দত্ত। রূপম দত্ত, বেশ। 19 আগস্ট 2011। 19 আগস্ট 21 আগস্ট 2011। টাইমিংটা বলুন, জন্ম সময়? দুপুর 2:15। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। আচ্ছা, কি জানবেন নাতির বিষয়ে? পড়াশোনা, রাগ, জেদ, শুধু মোবাইল দেখে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওর লগ্নটা হচ্ছে ধনু লগ্ন আর মেষ রাশি, জানতেন? হ্যাঁ এটাই জানতাম। বেশ, দেখুন জন্ম ছকে ওর কি নিয়ে জানতে চাইছেন? পড়াশোনা নিয়ে তো? আমি বলছি এক এক করে বলছি। প্রথমত জন্মছকে যদি আপনি একটু খেয়াল করেন, জন্মছকে দেখবেন যেহেতু ওর রাশি মেষ রাশি, এবং সেখানে দেখবেন রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করছে, তার মানে এই ছেলেটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছেলে। এবার বিষয়টা হচ্ছে এর আমরা কি করি, আমরা যেহেতু চতুর্থপতি পঞ্চমপতিকে আমরা দেখি হচ্ছে, চতুর্থপতিকে দেখি প্রাইমারি এডুকেশন এবং পঞ্চমপতিকে দেখি হায়ার এডুকেশন। এবার এই চতুর্থ পঞ্চমপতির সঙ্গে নবম একাদশের কি সম্পর্ক সেটা দেখলেই বোঝা যায় তার শিক্ষাগত যোগ্যতা বা তার শিক্ষা জীবন কিরকম হতে পারে। চতুর্থপতি পঞ্চমপতি কম্বিনেশন একাদশ নবমের সঙ্গে কিন্তু কানেক্টিভিটি রয়েছে। এবার বিষয়টা হচ্ছে এখানে 8 কম্বিনেশন হয়ে রয়েছে, তার মানে কেপি সিস্টেমে যে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 4th 5 11th 9th এবং 8-এর কম্বিনেশন। যখন 8 কম্বিনেশন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে চন্দ্র এবং বুধ মেলিপিক হচ্ছে, অর্থাৎ চন্দ্র একদিক থেকে সেখানে ডাউনফল করছে এবং বুধেরও একটা সংযুক্তিকরণ কিন্তু খারাপ। এই জন্য দেখা যাবে কি ওর পড়াশোনা যেভাবে করছে সেই অনুপাতে কিন্তু রেজাল্ট হবে না এবং প্রচণ্ড পরিমাণে চঞ্চল হবে। দেখবেন এই যে পড়তে বসতে বললে নানা রকমভাবে বাহানা দেবে, সঠিক পড়াশোনা করবে না, রেজাল্ট সঠিক মতো হবে না। এবং আর একটা বিষয় যেটা, ও কিন্তু প্রচণ্ড পরিমাণে কথার অবাধ্য হয়ে যাবে এখন থেকে, এবং রাগ প্রচণ্ড পরিমাণে, মানে ওকে যদি বকা ধরা মারধর করেন ও কিন্তু আরও বিগড়ে যাবে। বুঝতে পেরেছেন? ওর ক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে ওর জীবযোগ রয়েছে, বৃহস্পতি চন্দ্র এক ঘরে, রাশির ঘরে নিজে বৃহস্পতি অবস্থান করছেন এবং রাশি সাপেক্ষে ইন্দ্র দ্বাদশে অবস্থান করছেন, বরুণ একাদশে রয়েছে। তার মানে ছেলেটি কিন্তু যথেষ্ট ভালো। একে যদি এখন থেকে একটু সঠিকভাবে গাইডলাইন করা যায় তাহলে কিন্তু ছেলেটা ভালো জায়গায় যেতে পারে। এবং ওর মধ্যে একটা যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটা হচ্ছে ভালো অঙ্কন, মানে ভালো কিন্তু আঁকতে পারে, ওর হাতের লেখা খুব ভালো। ওই বিষয়টাতে একটু ভালো করে জোর দেবেন, ওখান থেকে কেরিয়ার কিন্তু ভালো জায়গা তৈরি করতে পারে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ড্রয়িংয়ের ওপর একটু যদি ওকে জোর দেওয়া যায়, এবং পড়াশোনায় যে রাগ জেদটা বেড়ে যাচ্ছে, চঞ্চলতা, এটা অনেক বাবা মার কিন্তু একটা অভিযোগ। তো এই কম্বিনেশনটাকে যদি আমরা সবসময়তেই বলি যে চতুর্থ পঞ্চমপতির সঙ্গে নবম একাদশ এবং অষ্টমের সংযুক্তিকরণ, এই অষ্টমের যদি আমরা একটা প্রতিবিধান করতে পারি ছেলেটির জন্য তাহলে কিন্তু ভালো হতে পারে। আমি প্রতিকারটাও বলে দিচ্ছি, একটা পান্না, ব্রাজিল বা কলম্বিয়ান পান্না, তো এই কনিষ্ঠা আঙুলে আপনি একটা রূপো দিয়ে আপনার নাতিকে যদি পড়াতে পারেন এবং 4 ক্যারেট বা 4 রতির ওপরে, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। সরস্বতী মায়ের যে বীজ মন্ত্র ওং রিং ওইং রিং সরস্বত্যই নম, আমি মন্ত্রটা দেখুন আমার স্কলে যাচ্ছে, ওং রিং ওইং রিং সরস্বত্যই নম, এই মন্ত্রটা নাতিকে রোজ 21 বার করে করতে বলুন, তাহলে দেখবেন ওর রাগ জেদ এবং পড়াশোনার মান অনেক কিন্তু বেড়ে যাচ্ছে। যদি পারেন
গার্জিয়ানকে সাথে করে নিয়ে, নাতিকে সাথে করে নিয়ে আপনার আশেপাশের কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারগুলো রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তবে এই ছেলেটি যথেষ্ট ইন্টেলিজেন্ট, ভালো ছেলে, একে সঠিক গাইডলাইন করলে এ কিন্তু খুব ভালো জায়গায় যাবে, ঠিক আছে? এবং ড্রয়িং এর উপর জোর দেবেন। এখন দেখছে দেখবে তো, এই যে কম বললাম, বয়স তো, এখন কম একদম। বয়স, এই সময়টা তো দেখবে, এই সময়টাতেই কিন্তু একটুখানি প্রতিকারটাও প্রতিকার ভীষণ প্রয়োজন। ইম্পর্টেন্ট, যাতে একদম। ওই দিকে ওর আসক্ত না, ওই দিকটা যাতে ও না দেখে, সারাক্ষণ পড়াশোনা বাদ দিয়ে ওই কাজটা যাতে না করে, তার জন্যই তো প্রতিকারের কথা বলা হচ্ছে। আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বার রয়েছে। আরেকটা বিষয়, দাদা এত দিদি, সুন্দর করে বললেন, এত সুন্দর করে যিনি বিশ্লেষণ করে দিচ্ছেন, আমার মনে হয় সেই মানুষটির কাছে এসে সেই ব্যাপারটা নিয়ে ভালোভাবে আপনারা দেখুন। এই যে দেখুন, জীবনটা খুব সুন্দর, আমাদের সেই সুন্দর একদম। জীবনটাকে আরো সুন্দর আরেকটা করুন। বিষয় দিদি বলে দিই, এই যে বললো মোবাইলের প্রতি আসক্তি, এটা তো এখন বাবা মার একটা বিশাল বড় অভিযোগ, বিশাল বড় তাই না? অভিযোগ, কারণ একদম। আজকালকার প্রত্যেকটা বাবা মার হাতে ফোন রয়েছে। এবার একটা ছোট বাচ্চাকে আমরা দেখি, ধরুন খাচ্ছে না, তার হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হলো। এই যে ছোট থেকে একটা অভ্যাস বাচ্চাদের, এটা কিন্তু বড় পর্যন্ত রয়ে যায়। মানে এবার আমরাই বিষয়টা, সেই জিনিসটাকে আমরা তৈরি করে কিন্তু দিচ্ছি বাবারাই, তাদের, আমরা অনেক সময় কি করি, মা বাবারা হয়তো ফেড আপ হয়ে যাচ্ছি, বাচ্চাকে একটু মোবাইল দিয়ে মোবাইল, এটা একটু খেলুক, গেম খেলুক, খেলুক, এই আমরা ওই খেলুক, সময়টা সেই। একটুখানি শান্তি পাই। এই যে অবসর সময় এই জিনিসটা দিয়ে দিচ্ছেন না, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর ছোট বাচ্চাদের জন্য। এটা আপনারা অ্যাভয়েড করুন। আর সাথে জ্যোতিষ যেহেতু আমি, সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, কারো জন্মছকগতভাবে এটা আপনি একটু মিলিয়ে নেবেন। কারো জন্মছকগতভাবে দেখবেন জন্মছকে লগ্ন সাপেক্ষে অষ্টম পঞ্চমে যদি রাহু থাকে এবং চতুর্থ পঞ্চমপতি নবমপতি একাদশপতির সঙ্গে যদি অষ্টম কম্বিনেশন হয়ে যায়, সেই জাতক জাতিকার কিন্তু মোবাইল অ্যাডিকশন মারাত্মক পরিমাণে হয়। আমরা কিছুদিন আগে, আজকে নিউজে আমরা হয়তো কিছুদিন আগে দেখেছি, আমরা একটা ঘটনা, একটা ছেলে আইফোন নেবে বলে তার বাবা মাকে ফোর্স করেছিল এবং পাহাড়ের উপরে চলে গিয়েছিল, এবং সেখানে বাবা বারণ করেছে, বাবা সাধারণ একজন ড্রাইভার, ঠিক আছে? তো সেখান থেকে এটা জাস্ট আপনারা নিউজেও পাবেন সমস্ত কিছু, আমাদের গ্লোব টিভিতে হয়তো দেখানো হয়েছে। তো এই বিষয়টা কি, এই যে লাস্টে কি হয়েছিল, এতটাই আসক্তি হয়েছিল, বাবা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ছেলে দুজনেই পাহাড় থেকে পড়ে যায়। সেই ঘটনাটা দেখে তার মাও কিন্তু আত্মহত্যা করে। তার মানে কতটা আমরা আমাদের সন্তানের, এখনকার দিনে এই যে লাইফস্টাইলে আমরা অভ্যাস হয়ে গেছি যে আমাদের ভালো জিনিসটাই আমাদের চাই, এটা আমাদের সন্তানের মধ্যেও কিন্তু চলে আসছে। এই বিষয়গুলোকে কিন্তু আমাদের কন্ট্রোল করাটা দরকার। জ্যোতিষ হিসাবে আমি এটুকু বলতে পারি, বাবা মাকে যদি সচেতন করা যায় বা সন্তানকে এই বিষয়গুলো, তাহলে কিন্তু আপনারাও অনেক দিক থেকে ভালো থাকবেন। হ্যাঁ, বাহ। ফোনটা নিন। খুব ভালো লাগলো শুনে, মূল্যবান কথা। এই কথাগুলো আপনারা একটু ঠিক মতন শুনুন, তার গাইডলাইন্স গুলো নিয়ে নিশ্চয়ই ভালো থাকবেন। ভালো থাকার জন্য এই অনুষ্ঠান। নমস্কার, একদম। কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, হাওড়া নিলুয়া থেকে। বলুন, বলুন। কার বিষয়ে জানবেন? আমার দাদার বিষয়ে জানবো। বলুন, দাদার বেশ। নাম, জন্ম তারিখ, দাদার সময়, নাম জন্মস্থান। যতীন দেবনাথ, 1969 সাল 9 ডিসেম্বর রাত্রি 11:40। 1900 কত সাল? 69, তাই তো? আচ্ছা, 1969। 1969 সাল 9 ডিসেম্বর 9ই ডিসেম্বর। টাইমিংটা বলুন, জন্ম সময়? রাত্রি 11:40। রাত্রি 11:40। জন্মস্থান? হাওড়া। হাওড়া। কি জানবেন দাদার বিষয়ে? দাদার বিষয় মা কর্মজীবন কিরকম হবে, কর্মজীবনে উন্নতি আছে কিনা। আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা। সিংহ লগ্ন এবং হচ্ছে বৃশ্চিক রাশি, জানা ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন দাদার একটা জিনিস, লগ্নে কেতু, এই লগ্নে কেতু এবং জন্মছকগতভাবে ঠিক তার সপ্তম ভাবে কিন্তু মঙ্গল রাহু অবস্থান করছে। এই মঙ্গল রাহু অবস্থান করছে মানে এই দাদার ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে দাদা কিন্তু সংসার জীবনে খুব একটা সুখী হবে না, প্রথম। না না না, সংসার সেকেন্ড, করেইনি এখনো। আমি বলে দিচ্ছি, এক করে বলছি তো, সংসার জীবনে সুখী হবে না। সংসার জীবনে সুখী না হওয়া মানে কি, তার ঠিক 7th হাউসে রাহু অবস্থান করছেন, মঙ্গল রাহু যুক্ত, এবং সেই মঙ্গল অবস্থান করছেন শনির ঘরে, অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে। এই যে অবস্থান, এই জায়গাটা হচ্ছে কি, ওনার সাংসারিক জীবনে সুখ পেলেন না বা উনি সুখী হলেন না, বিবাহ হলো না। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় দেখবেন, উনি কর্মজীবনে এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করে যাচ্ছেন। এবং যেহেতু লগ্নে কিন্তু সপ্তমে রাহু, মঙ্গল রাহু একত্রীকরণ শনির ঘরে, ওনার ক্ষেত্রে কিন্তু দেখবেন হাই প্রেশার বা হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকবে, হার্টের কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারেন। দাদাকে নিয়ে কিন্তু এই জন্মছকটাকে ভালো করে একটুখানি ডাক্তারি পরামর্শ করাবেন, কারণ উনি না একটু একাকিত্ব থাকতে ভালোবাসেন, এবং ওনার মধ্যে এই একাকিত্বটা প্রচন্ড পরিমাণে কিন্তু একটা মানসিক রোগের সম্ভাবনা তৈরি করতে পারে। এটা কি বুঝতে পারছেন আপনি দাদার বিষয়ে? হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারছেন। ওই জন্য আপনি কি এখন বোন হন? আপনি কি এখন দিদি হন না বোন হন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোন হন। তো সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, দাদার জন্মচারটা কিন্তু খারাপ নয়, কিন্তু বিষয়টা হচ্ছে উনি কেরিয়ারেও যেভাবে গ্রোথ করা দরকার সেটাও কিন্তু করতে পারেননি। কিন্তু মানুষ হিসাবে উনি খুব ভালো, ওনাকে না বহু মানুষ ইউজ করে নেবে, ইউজ মানে বুঝতে পেরেছেন, ব্যবহার করে, কিন্তু আলটিমেটলি মানুষটা কিন্তু কারো কাছ থেকে খুব একটা ভালো কিছু পেল না, বুঝতে পেরেছেন?
সহজ সাদাসিধে মানুষ। আমি এটুকু বলতে পারি ওনাকে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু শরীরের উপর একটু যত্ন নিতে বলবেন, ভালো ডাক্তারি পরামর্শ অবশ্যই করাবেন, এবং তার পাশাপাশি জ্যোতিষগতভাবে কিছু প্রতিকার দরকার। বিশেষ করে ওনার ক্ষেত্রে বৃহস্পতি এবং শনি খুব ড্যামেজ, এবং মঙ্গলটাও ড্যামেজ। এই জায়গাটা অর্থাৎ বৃহস্পতি শনি মঙ্গলের একটা প্রতিবিধান দাদার জন্য কিন্তু খুব প্রয়োজন। তবে কিন্তু দাদা শারীরিকগতভাবে ভালো থাকবে। তবে এটুকু বলতে পারি ওনার বিবাহের জায়গাটা হয়তো হবে না, বুঝতে পারছেন তো, এটা আমি অন মিডিয়াতেই বললাম, হয়তো হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে পরবর্তী জীবন যাতে উনি একটু শারীরিক দিক থেকে ভালো থাকবেন এবং কর্মজীবনে যাতে ভালো থাকেন সেই ব্যবস্থাটা আপনারা করতে পারেন, বা দাদাকে সাথে করে নিয়ে কাউকে দেখাতে পারেন। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, ধন্যবাদ দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা এই লিখে চারটাকে রাখুন। আমি একটুখানি বলে দিই, দেখবেন বহু জন্মচাটকে বহু মানুষ কিন্তু এই যে বিবাহ, আমি বললাম আমাদের সংসার 2 মিনিট জীবনে সময় শুরু হলো না, রয়েছে একদম। হ্যাঁ হ্যাঁ, এবং এই ধরনের চার্ট দেখবেন যাদের আচ্ছা। ক্ষেত্রে লগ্নে কিন্তু ঠিক সপ্তমে মঙ্গল রাহু শনির কম্বিনেশন পাচ্ছে, আচ্ছা। সেই মানুষকে প্রচুর পরিমাণে লোক কিন্তু ইউজ করে, ইউজ করে ব্যবহার প্রচন্ড করে, পরিমাণে আর হয়তো তার দিকে আর ফিরেও তাকায় না, একদম মানে এদেরকে কি করে যতটা পারে নিগড়ে নেয় একদম প্রয়োজনের সময়। কিন্তু এই মানুষ প্রচন্ড পরিমাণে এরা কিন্তু সহজ এবং সাদাসিধে হয়ে থাকে। একদমই আমাদের সমাজ জীবনে কিন্তু এরকম বহু মানুষ পাই, বহু এবং মানুষ রয়েছে। এবং আমরা হয়তো অনেক শেষ জীবনে তারা বিবাহের জায়গাও যেতে পারে না, না, এবং এটাও এই জন্মছক যা রুলিং করছে সেই অনুযায়ী কিন্তু তিনি বিবাহ করবেন না আচ্ছা। মানসিকগতভাবে। এবং ওনার ক্ষেত্রে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে চন্দ্র যেহেতু খুব ড্যামেজ, চন্দ্র তো মনের কারকতা গ্রহ, এবং রুলিং প্ল্যানেট হিসাবে যেহেতু অষ্টম চন্দ্র এবং দ্বিতীয় কম্বিনেশন ঘটছে, তার মানে ওনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানসিক উদ্বেগ প্রচন্ড পরিমাণে থাকবে, অর্থাৎ মানসিক একটা একাকিত্বে ভোগা, মানে বিবাহ করেননি, কর্মজীবনে হয়তো কিছুটা যে স্ট্রাগলটা করছেন সেটা হয়তো করতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ওনাকে সবাই পরিমাণে ইউজ করেছেন, ওনার সবার প্রতি একটা না বিরক্ত ভাব চলে এসেছে, একাকিত্ব থাকতে ভালোবাসেন। তবে এই মানুষগুলোকে যদি আমরা একটু সঠিকভাবে গাইডলাইন করি, কিছু কাউন্সিলিং করানো যায়, ঠিক আছে, হয়তো বিবাহটা হচ্ছে না কিন্তু ওনার শারীরিক জায়গাটাকে আমরা ঠিক করতে পারি, কর্মজীবনটাকে ভালো করতে পারি, মানসিক যে একাকিত্বে ভুগছে সেই বিষয়টাকে আমরা ঠিক করতে পারি। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মানে এই জিনিসটা আমি বারবার একটা কথা বলি, আমাদের কাছে বহু মানুষ আসেন কিন্তু যে জ্যোতিষের কাছে গেলাম আমাকে একটা পাথর পরিয়ে দিল, আমাকে কোনো কবজ দিয়ে দিল, বা আমাকে কোনো তন্ত্রের প্রতিকার করে দিল, এটা কিন্তু নয়। জ্যোতিষ মানে হচ্ছে একজন ক্লায়েন্ট যখন সমস্যায় পিঠ থেকে যায় একজন মানুষের কাছে আসেন, কি জন্য না সেখান থেকে সমাধানের রাস্তার জন্য, আমরা যদি পথ দেখানোর জন্য, আমরা যদি তাকে ইউজ করে ফেলি সেটা কিন্তু খুব খারাপ। প্রথমত তার সাইকোলজিটাকে বোঝা, তার সাইকোলজিকে বোঝা, তাকে সেই গাইডলাইনগুলোকে দেওয়া, তার মনস্তত্ত্বকে বোঝা এবং মনস্তত্ত্বের পরিবর্তন ঘটানো। একটা কথাই রয়েছে জ্যোতিষশাস্ত্রের সংস্কৃতে একটা কথা রয়েছে, বুধং সর্বস্ব পুণ্যং সর্বদানব, অর্থাৎ বুধের আমরা যদি, অর্থাৎ একটা মানুষকে যদি আমরা বাক শক্তি দ্বারা তার বুধকে ঠিক করতে পারি তাহলে কিন্তু একটা মানুষের 80% প্রতিকার অনেকটাই হয়ে যায়। তারপরে তো আমাদের রত্ন থেরাপি, কবচ থেরাপি, যে কোনো গ্রহ খণ্ডন রয়েছে, কিন্তু একটা কাউন্সিলিং একটা মানুষের কিন্তু অনেকটা পরিবর্তন করতে পারে। আজকের আলোচনাটা হলো না, নিশ্চয়ই দুই বন্ধুর উদ্দেশ্যে সম্রাট দেবনাথ এবং কল্লোল দে দুজনের আগামী সপ্তাহে লাইভে কিন্তু আমরা এই বিষয়ে একদম সময় নেই, আমরা পরবর্তী আপনার জিজ্ঞাসা শুনি আবার আমরা ফিরে আসবো। অসংখ্য ধন্যবাদ। তোমাদের আলোচনাটা আমি হয়তো করতে পারলাম না সময়ের অভাবে, আমি নেক্সট এপিসোডে চেষ্টা করব আপনাদের বিষয়টাকে, আমাদের নেক্সট যে বৃহস্পতিবার যদি লাইভ থাকে আমি সেটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে দিদি, তুমি মনে করিয়ে দিও। ওকে, নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে, এবং আপনারা যারা লাইভ অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইছেন আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।